সরকারের রাজনৈতিক বৈধতা নেই এবং সবচেয়ে বড় কথা একটি অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক চরিত্র থাকে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা বর্তমান সরকারের নেই। বাংলাদেশে ক্রমেই দুর্বল হচ্ছেন ইউনূস এবং তার শাগরেদরা। সেই সুযোগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হাসিনার দল। আমরা দেখানোর চেষ্টা করছি রণক্ষেত্র এবং এই মুহূর্তে পুলিশ একসাথে এগিয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাবা যায় কারাগারের ভেতর আত্মহত্যা করলেন গলায় রশি পেঁচিয়ে। কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? তাদের অপরাধ কি? তারা আওয়ামী লীগ সমর্থক। তাদের কাজ কি? দেশপ্রেম। তাদের অপরাধ শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা, আছে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? মব কিছুতেই থামছে না, মবকে থামানো যাচ্ছে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও মব থামানো যাচ্ছে না, কারণ এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে, এমনটাই মনে করছেন অনেকেই। গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব তৈরি হলো, সেই মব নিয়ে গোটা দেশে একটা অন্যরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদের ঝড়ে সব পক্ষই নড়ে চড়ে বসেছে, অভিযুক্ত সব পক্ষই নড়ে চড়ে বসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখি। গলায় রশি পেঁচিয়ে কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? তাদের অপরাধ কি? তারা আওয়ামী লীগ সমর্থক। তাদের কাজ কি? দেশপ্রেম। তাদের অপরাধ শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা, আছে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র। এখন আর কোনো মায়ের ডাক সংগঠন এই গণহত্যার বিরুদ্ধে, কারাগারে হত্যার বিরুদ্ধে কথা বলবে না, কারণ যারা মরছে বা যাদেরকে মারা হচ্ছে তারা আওয়ামী লীগ। আপনারা তো জানেন যে এতদিন ধরে আওয়ামী লীগকে গণহত্যাকারী বলে গগন বিদারী চিৎকারে বাংলাদেশের রাজনীতি ভেসে যাচ্ছিল। কালকে যে রাজনীতি শুরু করেছে সেও আওয়ামী লীগকে গণহত্যাকারী বলছিল। ডক্টর ইউনূস বলছিলেন, বিএনপি বলছিল, জামায়াত বলছিল ৭১ সালে যারা গণহত্যা করে শাস্তিপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলও আওয়ামী লীগকে গণহত্যাকারী বলে গগন বিদারী চিৎকার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গণহত্যার অভিযোগ আনবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। জানেন তো আপনারা সেটা? এতদিন পরে তারা বুঝেছিল যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যার সংজ্ঞার সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে আনিত অভিযোগকে গণহত্যা হিসেবে প্রমাণ করা সম্ভব হবে না। তাই তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে। একদিন দেখবেন এই মানবতা বিরোধী অপরাধও তারা আর প্রমাণ করতে পারবে না, ফলে এই অভিযোগও তুলে নিতে হবে। কিন্তু সে পরের কথা পরে। এখন যে দেশে আসলে গণহত্যার ঘটনা ঘটছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন বা টের পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে জাকার্তা মেথডে গণহত্যার ঘটনা ঘটছে। আপনি না দেখতে পেলে আসুন আপনাকে দেখানোর চেষ্টা করা যাক। নেত্রকোনার ছাত্রলীগ নেতা রুহুল আমিন আকাশ স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করার, মানুষের পাশে দাঁড়ানোর। এলাকাবাসীই বলেছে সে কথা, কিন্তু তার নিথর রক্তাক্ত দেহ পড়ে থাকলো সড়কের পাশে। কে মারলো? কেন মারলো? কারণ একটাই, সে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, আদর্শিক ছিল। তাকে থামাতে চেয়েছে একটি হিংস্র রাজনৈতিক যন্ত্র। রাষ্ট্র তার পাশে আছে এখন। এরপর একজন নয়, দুজন নয়, 23 জন আওয়ামী লীগ নেতা কর্মী প্রাণ হারালেন কারাগারে। তারা কেউ হার্ট অ্যাটাকে মারা গেলেন, কেউ কারাগারের ভেতর আত্মহত্যা করলেন। ভাবা যায় কারাগারের ভেতর আত্মহত্যা করলেন গলায় রশি পেঁচিয়ে। কারাগারে রশি সাপ্লাই দিল কে বলুন তো? কারাগারের ভেতর মৃত সুজন, আলী আসগর, বাচ্চু, তারা কি শুধু মৃত্যুর পরিসংখ্যান, নাকি রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাদেরকে হত্যা করা হয়েছে? এই যে দল হিসাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বা সমর্থকদের হত্যা, গ্রেফতার এবং ভিটেমাটি ছাড়া করে দেওয়ার রাষ্ট্রীয় প্রচেষ্টা, এটা তো আর কিছুই নয়। এর সঙ্গে মিলে যায় গণহত্যার সংজ্ঞার।
একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে তাদের ধর্মীয়, রাজনৈতিক কিংবা অন্যান্য বিশ্বাসের কারণে যদি কোনো কর্তৃপক্ষ হত্যা করে, সম্পত্তি দখল করে এবং রাষ্ট্র থেকে বিতাড়ন করে, তাকেই তো প্রকৃত গণহত্যা বলে। পৃথিবীর যেখানে যেখানে গণহত্যা রাষ্ট্রের তত্ত্বাবধানে এবং এরকম ঘটনা ঘটেছে, সেখানেই গণহত্যার অভিযোগ এসেছে এবং বিচার হয়েছে। এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে 4.5 লাখের মতো আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা আটক রয়েছে। আটক রয়েছে প্রায় অর্ধশত সাংবাদিক এবং অধিকার কর্মী। আর সেই সঙ্গে কারাবন্দী আছেন আওয়ামী লীগের 110 জন এমপি, যাদের মধ্যে 28 জন মন্ত্রী, 10 জন প্রতিমন্ত্রী, 3 জন উপমন্ত্রী, 3 জন উপদেষ্টা, সংসদের হুইপ এবং 1 জন ডেপুটি হুইপ বোধহয়। আর কত শত মানুষ ঘর ছাড়া বলুন তো। আপনার পাশের বাড়িতে গিয়ে খোঁজ নিন তো, আওয়ামী লীগ করার কারণে তারা বাড়িতে বসবাস করতে পারছেন কিনা, তাদের অপরাধ কি, তারা আওয়ামী লীগ সমর্থক, তাদের কাজ কি, দেশপ্রেম, তাদের অপরাধ শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করে, তাদের শিশুরা স্কুলে যেতে পারছে না, বৃদ্ধ বাবা মা কাঁদছেন ভয়ে, তাদের মেয়েরা নিরাপদ নয় নিজের শহরে। এটাও কিন্তু গণহত্যার সংজ্ঞায় পড়ে। ও আপনারা জানেন কি, এই গত 10 মাসে 172 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাস্তায় মব ডেকে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র সন্দেহের বশে। ন্যায় বিচার, আদালত, আইন সবকিছু যেন চাপা পড়ে আছে একটি নিষ্ঠুর চক্রান্তের নিচে, একটি ক্ষমতার নিচে। 5ই আগস্ট এই নিষ্ঠুর কালাপাহাড় বাহিনী ক্ষমতা দখল করেছে। গণহত্যা এই শব্দটির মধ্যে আছে নিঃশেষ করার নিষ্ঠুরতা, আছে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র। জাতিসংঘের সংজ্ঞায় গণহত্যা মানে শুধু হত্যা নয়, এটি শারীরিক, মানসিক নিপীড়ন, জীবনযাত্রায় বিপর্যয় নিয়ে আসা, প্রজন্মকে ধ্বংস করার এক সুপরিকল্পিত অপরাধ। আপনার আমার দেশে বাস্তবতা এই মুহূর্তে, হ্যাঁ আজকের বাংলাদেশে। বিশ্বাস হচ্ছে না তো, হবে তো না যতদিন না আপনি বিশ্বাস করতে চাইবেন এই ঘটনা বা এই গণহত্যার বিষয়টি। রাষ্ট্রকে দখলে নিয়ে শান্তিতে নোবেল বিজয়ী একজন মহাজন তার লেলিয়ে দেওয়া বাহিনী দিয়ে দেশব্যাপী আওয়ামী লীগ নিধনযজ্ঞ শুরু করেছেন। এখন আর কোনো মায়ের ডাক সংগঠন এই গণহত্যার বিরুদ্ধে, কারাগারে হত্যার বিরুদ্ধে কথা বলবে না, কারণ যারা মরছে বা যাদেরকে মারা হচ্ছে তারা আওয়ামী লীগ। এখন আর মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থাগুলি ঘন ঘন বিবৃতি দেবে না, কারণ যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক। এখন আর ডেইলি স্টার সম্পাদক কিংবা নিউ এজ সম্পাদক মন্তব্য প্রতিবেদন লিখবেন না, কারণ এখন কারা অভ্যন্তরে হত্যার শিকার কিংবা আদালতে এসে মবের শিকার যারা হচ্ছেন তারা সকলে আওয়ামী লীগের নেতাকর্মী। দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন করা জায়েজ, তাদের বিরুদ্ধে গণহত্যা হালাল। আমি আমার ভিডিও কলাম যখন শুরুই করেছিলাম এই তথ্য দিয়ে যে শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় বাহিনীর তত্ত্বাবধানে আয়নাঘর নামে নির্যাতন কেন্দ্র ছিল বটে, কিন্তু সেটা এভাবে আজকের মতো ডক্টর ইউনূসের শাসনকালের মতো এরকম বিস্তৃত আর ভয়ঙ্কর ছিল না। ডক্টর ইউনূসের আমলে পুরো দেশটাই এখন আয়না ঘরে পরিণত হয়েছে। সেই আয়না ঘরে হত্যা, নির্যাতন, নিপীড়নের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন আর দেশের সুশীল সাংবাদিক, মানবাধিকার কর্মীরা ইউনূসের হাতে রক্ত দেখতে পান না। নাবিলা ইদ্রিসের কান্না আসে না এই কারাগারে নিহত আহত লিগারদের জন্য, কারণ নাবিলা ইদ্রিস নামের এসব গবেষকরা তো তাদের পুরস্কার এরই মধ্যে পেয়ে গেছেন। আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ডাইরেক্টর হিসাবে তিনি নিঃসন্দেহে মাসে মাসে বিরাট অঙ্কের টাকা পাচ্ছেন। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে, আপনাদের ধারাভাষ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে? বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে, থাকতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই। এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে, চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, খুন করেছেন, মেরেছেন, এবং 16 বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে, জুলুম, নির্যাতনে। খুন, গুম, হত্যা, মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, অর্থনীতিতে লোপাট করা, ক্রস ফায়ার দেওয়া, আয়নাঘর তৈরি করা, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিভৎস চরিত্র উপস্থাপিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই। সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে। প্রথমেই বলতে চাই, জামায়াত ইসলাম 1971 সালে কি করেছে? যুদ্ধাপরাধী বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে। মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে 2013 সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন, জেলের মধ্যে মারলেন, প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে
আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন, সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন? এটা কোনো কথা রে ভাই? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা। ছেড়ে দিল একটি কথা, এই একটা শব্দ, এটা অনেক বড় শক্তিশালী। এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে, যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি, আওয়ামী লীগ যে খারাপ, আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন, সেটা আপনার মাথা থেকে যেন চলে যায়, ঝেড়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে। কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ, সেটা হচ্ছে জামাত। এই জামাত এমন একটা নাম, এই নাম বিক্রি করে 16 বছর শেখ হাসিনা খেয়েছে। এই নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখ হাসিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে। এই নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আসলে আদতে আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত 16 বছরে যতগুলো টকশো করেছি, অনলাইনে কথা বলেছি, আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি আমার কাছে এখনো খুঁজে পাইনি। নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কত বড় ধৃষ্টতা! দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলে 2.5 লক্ষ মানুষকে ধর্ষণ করেছে। এই যে বেকসুর খালাস পেলেন আপনার এটিএম আজহারুল ইসলাম, তাকে তো যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে নেওয়ার কথা ছিল। কই, তিনি তো খালাস পেয়েছেন। তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি, কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি? কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন, তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে, ভেঙে যায়নি। এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করছেন, এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেনি। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না। সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে। এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, অতএব ওদেরকে সবার আগে মেরে ফেলো। আর সেটাই হয়েছে। বারবার অনেক নাটক সাজানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমি তো জোর গলায় বলে যাব, মৃত্যুর এক পর্যন্ত বলে যাব, একটা মানুষকেও, এই যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, একজনও অপরাধী না। এই অপরাধগুলো শুধু আওয়ামী লীগের সাজানো নাটক। আপনি কি অপরাধী বিশ্বাস করেন? আজকের আওয়ামী লীগের এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি। এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর যাই হোক কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না। যদি আপনি তাই বলেন তাহলে বলতে হবে বাংলাদেশের ওই 1971 সালের ভূমিকার জন্য সবচাইতে বড় ক্ষমা প্রার্থী হওয়া উচিত আওয়ামী লীগকেই। কারণ আওয়ামী লীগ সেই সময় যখন উত্তপ্ত বাংলাদেশ, সেই উত্তপ্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিয়ে, একটি কোনো কার্যক্রমে উদ্যোগ না নিয়ে, তারপরে তিনি সেই পাকিস্তানের জেলের মধ্যে, কেউ বলছেন স্বেচ্ছায় গিয়েছেন, কেউ বলছেন তাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়ে যেতে পারেননি। তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি অন্তত একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, দেননি। যুদ্ধের মধ্যে দেশটাকে ফেলে রেখে যখন চলে গিয়েছেন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান তখন আগমন করে জনতাকে উদ্ধার করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার সেই ডাক দিলেন, সেই ডাকের উপর ভিত্তি করে যুদ্ধ চলল 9 মাস। তারপরে 71-এ আমরা স্বাধীনতার স্বাদ পেলাম, মুক্তিযুদ্ধ পেলাম। আজকের আপনি কি বলছেন? কে যুদ্ধ অপরাধী, কে মানবতা বিরোধী অপরাধী? মানবতা বিরোধী অপরাধীর তালিকায় বাংলাদেশে দেখলাম আওয়ামী লীগের নাম সবচাইতে বেশি, দ্বিতীয়তে আছে বিএনপির নাম, জামাতের নাম। এই যে নামগুলো আপনারা দিচ্ছেন, এটা আমরা তালিকা দেখেছি, কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারে নাই। কতজন লোক কোন দল থেকে সবচাইতে বেশি যুদ্ধ অপরাধী হিসেবে সাব্যস্ত করতে চায়, এই তালিকা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগ ফেসে গিয়েছিল। সর্বশেষ যখন দেখেছে আওয়ামী লীগের নামগুলো তালিকায় চলে আসে, তখন তারা বাধ্য হয়ে বলেছিলেন আওয়ামী লীগের সেই সময়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, যে বাংলাদেশে আর লিস্ট করা সম্ভব না, তালিকা করলেই আমাদের নামগুলো চলে আসে। যে একজন মন্ত্রী বলতে পারে যে তালিকা করলেই আমাদের নাম চলে আসে, সেই তালিকার উপর ভিত্তি করে আপনি অপরাধী বলবেন? একটা দেশের পক্ষে এবং বিপক্ষে থাকার মধ্য দিয়ে, মানে আমি এই মুহূর্তে একটি যুদ্ধ করলেন কিংবা একটি আন্দোলন করলেন, এটার পক্ষে বিপক্ষে আমি থাকতেই পারি। যে পক্ষে থাকছে তেও দেশের জন্য থাকছে, আর যে বিপক্ষে থাকছে তারও দর্শন হচ্ছে যে পক্ষে না থেকে বিপক্ষে থেকে দেশটাকে সৌন্দর্যভাবে রক্ষা করা যায় কিনা। এই দুটো মতকেই গ্রহণযোগ্য মত হিসেবে আমাদের এই হিস্ট্রিতে রক্ষা করার, গ্রহণ করার বহু ইতিহাস রয়েছে। কিন্তু আপনি এটাকে অপরাধ বানিয়ে দিয়ে, সাজিয়ে দিয়ে
একজন ভাষা সৈনিককে ভাষার মর্যাদা না দিয়ে সেই গোলাম আজম সহ সবাইকে অপরাধী করলেন। বিশ্বাস হয় গোলাম আজম সাহেব কারো ঘর পুড়িয়েছে, কাউকে ধর্ষণ করেছে? আমি জিজ্ঞেস করি সাধারণ নলেজে আপনাদের কাছে, বিশ্বাস হয় মতিউর রহমান নিজামীর মতো মানুষ কোনো অপরাধ করেছে? বিশ্বাস হয় কাদের মোল্লা, এটিএম আজহার, কিংবা আপনার কি বলে মীর কাসেম আলী, তারপরে আপনার সেক্রেটারি জেনারেল সেই সময়ের জামাতের আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, এরা কোনো অপরাধ করেছে? দেলাওয়ার হোসেন সাইদি কিংবা তাদের অনুসারী অন্য যারা ছিলেন, এই সবগুলো সাজানো নাটক। অতএব আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোনো রাস্তা নেই, আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সুযোগ নেই, আওয়ামী লীগের সাথে কারোর নামের তুলনা করতে যাবেন না। 2024-এর মুক্তিযুদ্ধে এই যে বিজয় অর্জন করেছেন, এই বিজয়ের মূল কারবারটাই হয়েছে কয়েকটা কারণে। কেউ বিশ্বাস না করলে কিছু করার নেই। আমাদের বাংলাদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দলের গত 16 বছর নির্যাতন নিপীড়নের একটি ফিল্ড তৈরি হয়েছে, মাঠ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটের রেজাল্ট হচ্ছে এই জুলাই বিপ্লব। গত 16 বছর আমাদের মতো কিছু মানুষ যারা বিভিন্ন সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের একটি অংশ হিসাবে রেজাল্ট এসেছে জুলাই বিপ্লবে। আর এই গত 16 বছরে যারা নির্যাতনের শিকার ছিলেন, বিএনপি, জামায়াত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামাত ইসলামের এই শীর্ষ নেতা 11 জন, এই সকল মানুষের উপরে অত্যাচার, জুলুম, মৃত্যুবরণ করিয়ে দেয়া, মেরে ফেলা, গুম করা, খুন করা, আয়নাঘর তৈরি করার অপরাধী আওয়ামী লীগের পতন হয়েছে। আর যখন তিনি রাজাকার শব্দ উচ্চারণ করে গালিগালাজ করতেছিলেন, রাজাকারের বাচ্চা বলে, ওই শব্দটা বাংলাদেশের জনগণ নিতে পারেনি, সে কারণে পদত্যাগ করতে হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। মব কিছুতেই থামছে না, মবকে থামানো যাচ্ছে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও মব থামানো যাচ্ছে না, কারণ এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে, এমনটাই মনে করছেন অনেকেই। গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব তৈরি হলো, সেই মব নিয়ে গোটা দেশে একটা অন্যরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদের ঝড়ে সব পক্ষই নড়ে চড়ে বসেছে, অভিযুক্ত সব পক্ষই নড়ে চড়ে বসেছে। সেই সব পক্ষের নড়ে চড়ে বসার মধ্যে আমরা সরকারের নড়ে চড়ে বসার ব্যাপারটাও দেখেছি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ বিএনপির কর্মীরা এই কাজ করেছে, বিএনপির নামে সেখানে স্লোগান দিয়েছে, সেই বিএনপি নেতাদের পক্ষে থেকেও আমরা এর বিরুদ্ধে অবস্থান দেখছি। তাহলে কি পরিস্থিতি পাল্টে যাবে? তাহলে কি আমরা মবের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবো? সেই আলোচনাই করব। সরকার কিভাবে মবের এগেনস্টে দাঁড়াবে, আদৌ দাঁড়াবে কিনা, যখন বিবৃতি দিচ্ছে সরকার, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মবের সংস্কৃতির কথা। গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব হলো, সেই মব নিয়ে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠলো, সেই প্রতিবাদের ঝড় মোকাবেলা করার জন্য এক ধরনের বিবৃতি দিতে দেখলাম আমরা সরকারকে। এই বিবৃতিটাকে আমরা যদি পজিটিভ অর্থে ধরি, তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে মব যারা করছে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে নামবে। কিন্তু 24 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কি মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। কি বলছে সরকার? গতকালকে রাতেই সরকার একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিটা আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন। সেখানেই তারা বলেছে যে 22 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। মামলায় তাকে গ্রেপ্তার করে, এই তথ্যটাই ভুল। মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, মব করে তথাকথিত জনতা পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেছে। তার মানে হচ্ছে যে বিবৃতির প্রথম প্যারাটাই সরকার ভুল করেছে এবং ভুল তথ্য দিয়েছে। ভুল করেনি, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এরপরে বলা হয়েছে যে এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। ব্যাপারটা, বিবৃতির ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে নিয়ে আসার পথে জনতা মবের সৃষ্টি করেছে, তাকে আক্রমণের সৃষ্টি করেছে। সরকারের ব্যাখ্যায় তেমনটা মনে হয়েছে, কিন্তু ব্যাপারটা পুরোটা উল্টা। তথাকথিত সেই জনতা মব তৈরি করে তার বাসা থেকে বের করে এনেছে, তাকে মারধর করেছে, জুতা মেরেছে, জুতার মালা গলায় দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আসলে পুলিশের গাড়িতে তাকে তুলে দিয়েছে। এটা করা হয়েছে, কিন্তু সরকারের বিবৃতিতে উল্টাটা আমরা দেখছি। তবুও তারা বিবৃতি দিয়েছে, এটা একটা সান্ত্বনামূলক ব্যাপার। তারপরে তারা বলছে সরকার দেশের সকল নাগরিকদের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে থাকা
দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।